এই তো অল্প কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটার মধ্যে আমি হর্নেট 2.0 যে বাইকটা, সেই বাইকটার একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন শেয়ার করছিলাম ইউটিউব এবং ফেসবুকে। আর আজকে খবর পাইছি হচ্ছে কোনো একটা হর্নেট 2.0 অ্যান্ড যে কালারটা আমার মোটামুটি ভালোই লাগছিল, কালোর মধ্যে যে ব্যাপারটা, ওইটা একটা বাইক ফেরিতে আসছে। অ্যান্ড কালকে আমি বের হয়ে যাওয়ার পরে আসছে, যে কারণে আমি আর কালকে দেখতে পারি নাই। তাই আজকে কাজটা শেষ করে এখন বের হয়ে চিন্তা করলাম যে বাইকটা একটু দেখে আসি, কারণ পরে বলতেছি। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। এই জায়গাটা সুন্দর না? ছেকল টেকল দেওয়া, মাঝখানে এই ছেকল টেকল কেটে বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, এই সমস্ত বিক্রি টিক্রির কথা বাদ দেই। ও না, এগুলার উপরে ক্যাপ ছিল, ক্যাপ ট্যাপ চুরি হয়ে গেছিল, এরপরে মনে হয় চেঞ্জ করে এগুলা দিছে। এগুলা যখন প্রথম বানাইলো এখানে অনেক ফটোশুট টটোশুট হয়েছে, এখন মনে হয় ফটোশুট করলে এখানে আনসার এসে দৌড়ানি দেয়, এই কারণে ফটোশুটের ব্যাপারটা একটু কমছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি যখন হর্নেট 2.0 প্রথম ফার্স্ট রাইড ইমপ্রেশনটা শেয়ার করি, তখন আমি একটা কথা বলছিলাম যে এই রোডে সিএনজি, বাহ সাব্বাস, যে এই রোডে সিএনজি এমন উল্টা চললে কেমনে হবে। আচ্ছা, এটা মেল কথা না। এগুলাও তো বেশ সুন্দর, আর কখনো তো এইভাবে স্লো চালায় দেখা হয় না। এটা দেখলে মনে হয় যে কোনো একটা কি জানো ভয়ঙ্কর ভূতের বাড়ি এরকম লাগে, আর ওগুলা ভূতের ওই উপরে কিছু একটা মঠ টাইপের। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই ভিডিওতে আমি বলছিলাম যে আসলে এটা ফার্স্ট রাইড ইমপ্রেশন, অ্যান্ড সামনে আমি ফুল রিভিউ অবশ্যই আপনাদেরকে দিব। অ্যান্ড ওইটার জন্য অবশ্যই আমাকে একটা বাইক কিনতে হবে, অথবা একটা বাইক আমার কাছে দীর্ঘমেয়াদী থাকতে হবে। একটা বাইক একদিন চালায় আসলে ওটার ভালো মন্দ দিক বলা যায় না, কেমন লাগলো এটা বলা যায়, কিন্তু ভালো মন্দ দিক যদি একটা বাইকের বলার ইচ্ছা থাকে বা বলার মতো মানে ওরকম অবস্থা তৈরি করার হয়, তাহলে ওই বাইকটা কয়েকদিন চালাইতে হবে, বা ওই বাইকটা ফুয়েল ঢুকাইতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এরকম বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নেওয়া লাগবে। অ্যান্ড ওই জিনিসটার জন্যই আজকে বাইক ফেরিতে এই বাইকটা দেখতে যাব। যদি ভালো লাগে এবং দামে যদি ঠিকঠাক মিলে যায়, তাহলে আমি হয়তো বাইকটা নিতে পারি বা কিনতে পারি বা কিছু একটা। শুনছি বাইকটা 2500 বা 2600 কিলো এরকম, তার মানে নতুনই আছে। অ্যান্ড পেপারও করা আছে। পেপার করা থাকলে সুবিধা হচ্ছে আমার আর পেপার করতে হবে না, জাস্ট পরবর্তীতে নাম ট্রান্সফার করলেই হবে। অথবা আমি দেখা গেছে যে 15-20 দিন 1 মাস যখন চালাবো, যদি আমার ভালো না লাগে আমি নাম ট্রান্সফার করলাম না, আমি বাইকটা সেল দিয়ে দিলাম, এটাও করা যায়। তাহলে আমার নাম্বারের টাকাটা বেঁচে গেল এবং আমি রোডেও একটু লুকায় চালাইতে পারলাম, যেহেতু অন্য মানুষের নামে কাগজ। আর আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা, হর্নেট 2.0 আসার আগে কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়েছিল যে এই বাইকটা আসবে, কিনবো, বা এই বাইকটা সেই হবে। বিশেষ করে যারা হর্নেট ফার্স্টের ভার্সনটা চালাইতো, সেটা সিবিএস হোক, এবিএস হোক আর সিঙ্গেল ডিস্ক হোক, তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে হর্নেট 2.0 না জানি কি আসতেছে। কিন্তু আসার পরে ওই হাইপটা হঠাৎ করে নাই হয়ে গেছে। এটার পেছনে একটা কারণ আছে। 2.0 শুনে অনেকেই 200 সিসি মনে করছিল। অ্যান্ড বাংলাদেশের সিসি লিমিটটা ভাঙ্গার পর, বাংলাদেশে যখন সিসি লিমিটটা ভাঙলো, আমরা আসলে 150 সিসি বলতাম। ওই 160-65 পর্যন্ত যদিও ছিল কিছু বাইকের মডেল, বাট 150ই বলতাম যে আমাদের সিসি লিমিট 150 থেকে ভাঙ্গার পর আমরা প্রথম ধাপটাই কেন যেন আমরা মনে করি যে আসলে 200 এবং 220, 250, 300, 350 এইভাবেই আসলে ধাপগুলা উপরের দিকে আমরা চিন্তা করি। এইখানে হর্নেট 2.0 প্রবলেম যেটা হয়েছে, আগের বাইকটা ছিল হচ্ছে 164 সিসি, মানে 65 পর্যন্ত পারমিশন ছিল, ওর মধ্যে মনে হয় 164 সিসি ছিল, নাকি 160 বা 64 যাই ছিল সেটাই ছিল। অ্যান্ড এই 2.0টা এটা আসার পর আমরা সবাই ভাবছিলাম 200 আসবে, কিন্তু পরে স্পেসিফিকেশন দেখলাম যেটা 184। এখন ভাই এই অল্প কয়টা সিসির জন্য আসলে একটা বাইকের প্রাইসও বাড়ছে। হ্যাঁ, বাইকের মধ্যে কিছু জিনিস আপগ্রেডেশন করা হয়েছে, PGMFI, তারপরে সামনে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আসলে আমাদের দেশে বাইকটা ওইভাবে বিক্রি হইতেছে না আসলে যেভাবে বিক্রি হওয়ার কথা ছিল আমার মনে হচ্ছে। এটা সম্পূর্ণ আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সবকিছুরই কিছু ভালো কিছু খারাপ দিক আছে। দেখা গেছে সামনে আরো নতুন কিছু IRCC বাইক বাংলাদেশে ঢুকতেছে এবং অলরেডি কিছু ঢুকে গেছে। এইগুলার মধ্যে হর্নেটটা প্রথম ধাপেই আসলে বাংলাদেশে প্রথম ধাপটাই শুরু হয়েছে হচ্ছে পালসার N250 দিয়ে IRCC, এন্ড তারপরে হচ্ছে হিরো কারিজমা 210, 210, অ্যান্ড সবারই একটা টার্গেট হচ্ছে 200-র উপরে থাকবে। তো এই জন্য আসলে এই বাইকটার সিসি কম হওয়াতে একটু মনে হয় সবাই একটু হতাশ যে আসলে এরকম কম সিসির একটা বাইক হোন্ডা দিল হায়ার সিসি মার্কেট, মানে হায়ার সিসি লিমিটটা ব্রেক হওয়ার পর। এটা নিয়ে হয়তো আমার মনে হয় যে একটু ইউজারদের
মন খারাপ বা ইউজাররা ব্যাপারটা অত ওইভাবে নিতে পারতেছে না যেভাবে তাদের নেওয়ার কথা ছিল, হতে পারে। চলুন বাইকটা আমরা দেখবো, এর আগেও আমরা দেখি নাই তা না। কারণ বাইকটা আমার কাছে এর আগেও যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল লাগছে, অনেক কিছুই ভালো লাগছে, অনেক কিছু খারাপও লাগছে। একটা বাইকের সবকিছু ভালো, সবকিছু একদম পরিপূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড আরেকটা জিনিস এখানে আমার খারাপ লাগতেছে, সেটা হলো রাস্তার সামনে পুরাটা এত ফাঁকা, কিন্তু এইখানে আমাদেরকে এইভাবে আটকায় রাখছে কেন? এটা কখন ছাড়বে? ওই যে আর্মিদের নৌবাহিনীর গাড়ি বের হইতেছে, যেন পুরাপুরি আটকায় রাখছে। যাই হোক, আমরা বাইকের ব্যাপারে কথা বলতেছিলাম, বাইকের ব্যাপারেই থাকি। যেমন আমাদের আদনান ভাই হর্নেট সিবিএসটা চালাইতো। তার একটা টার্গেটই ছিল, লাস্ট 1 বছর ধরে বলতেছে যে সে বাইক চেঞ্জ করবে, এবং তার একটা টার্গেট ছিল হর্নেট 2.0 নিবে। আমাকে এসে নক দিছিল যে রানা আমি কি এই বাইকটা নিব। পরে আমি বললাম ভাইয়া অল্প কিছু সিসি বেশি, অযথাই আবার টাকা খরচ করবেন, সেই হর্নেটেই যদি থাকেন। এরপরে সে রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ হলো, সে রয়্যাল এনফিল্ড একটা ক্লাসিক বুক দিয়ে আসছে, ক্রোমটা, যেটার দাম সবচেয়ে বেশি। মানে বুঝছেন তো ব্যাপারটা, সে যদি সিসি বাড়ায় তাহলে 350 যাবে, সে 20-22 সিসি বাড়ানোর তো তার দরকার নাই। এরকমটাই আসলে সে চিন্তা করছে, এটাই আসলে কারণ। তবে হ্যাঁ, হোন্ডা খুব সুন্দর একটা গেমও খেলছে, এটাও সত্যি যে সিসি অল্প বাড়াইছে, এবং আগের হর্নেট 160 বা 165 যেটা, ওইটা ডিসকন্টিনিউড করে দিচ্ছে, ওইটা আর তৈরিই হবে না। তাহলে এখন মজার ব্যাপার কি, হর্নেট এখন বাজারে একটাই আছে। আগে ছিল হর্নেট ভার্সন 1, এখন আছে বাজারে হর্নেট ভার্সন 2। তার মানে অল্প কিছু সিসি বাড়ছে, ইউএসডি করছে, সব মিলিয়ে অন্যান্য বাইক যেমন ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 থাকে, ঠিক ওরকম হর্নেট একটা সুন্দর খেলা খেলছে। এটা সাময়িক আমাদের মনে হইতেছে যে কেন ফুল ইউনিট একদম সব সেল হয়ে যেতেছে না, হায়ার সিসি এই সেই, হায়ার সিসি আবার এত কম সিসি কেন? এটা যেমন একদিকে মনে হইতেছে, ঠিক অন্যদিকে খুব বেশি দিন না, হর্নেটের আগের মডেল যেরকম বিক্রি হয়েছে ঠিক ওই রকম ওই ফ্লোটা রেখেই এই মডেলটাও বিক্রি হবে, কারণ আগের মডেলটা মার্কেটে নাই। আর আপনার যদি হর্নেটই চালাইতে হয় তাহলে আপনার এটাই চালাইতে হবে। অ্যান্ড এই দিক থেকে হোন্ডা সুন্দর একটা আসলে ট্রিক খেলছে, বা সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করছে, এটাই আমি বলবো। মানে হঠাৎ করে অনেক বিক্রি হয় নাই, কিন্তু দেখবেন রেগুলার মার্কেটে এখন এটা বিক্রি হবে, আমার যেটা মনে হইতেছে। যাই হোক, আমার যেটা মেইন কাজ, আমার হচ্ছে বাইকটা দেখবো, বাইকটার অবস্থা কি, কন্ডিশন কি, সবকিছু যদি পছন্দ হয়। আজকের ভিডিওতে এমন না যে আমি হর্নেট নিয়ে অনেক কথা বলে ফেলবো বা হর্নেটের ভালো মন্দ দিক বলে ফেলবো, তা না। আজকে আমি নিজে বাইকটা দেখবো, যদি পছন্দ হয় চিন্তা ভাবনা করে, কারণ টাকা পয়সারও তো ব্যাপার, তাহলে আমি বাইকটা নিব। আর বাইকটা যেহেতু 2,89,000, 90 ধরি, হ্যাঁ 2,90,000 টাকা, এরপর আরো যদি 15,000 টাকা কাগজে যায়, তার মানে কত? 3,04,000 টাকা। 3,04,000 টাকার বাইক পেপার সহ, অ্যান্ড সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে পেপারের টাকাটা পুরাটাই বেচা যাবে আমার। তার মানে বাইকের দাম হচ্ছে 2,90,000, অ্যান্ড ওইখান থেকে যদি কিছু কমে পাই তাহলে ওইটাই হবে আমার লাভ, অ্যান্ড পেপার করতে হবে না। তবে সেকেন্ড হ্যান্ড বাইক যদি একটা মার্কেটে কেউ বেচে, ওটা দেখা যায় 10-15-20,000 টাকা কমই বেচতে হয়। অ্যান্ড এই তো দেখা যাক আমি কততে নিতে পারি। যদি রিজনেবল কোনো প্রাইসে নিতে পারি তাহলে হয়তো আজকেই ফাইনাল করে ফেলবো, আর যদি তা না হয় তাহলে আর একটু ওয়েট করব। বাইক তো আমি কিনবই, নতুন বাইক বাংলাদেশের মার্কেটে ঢুকছে আর আমি কিনবো না, তা হবে না, এটা আমাকে কিনতেই হবে। ওই যে আইফোন কেনার সময় বলে না কিডনি বিক্রি কইরা, আসলে আমার কিডনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বিক্রি করতে হবে না, আলহামদুলিল্লাহ এমনি কিনতে পারবো, বাট ওই অন্য দিকের টাকা এইদিকে ইনভেস্ট করতে হবে। এই তো। আরে ভাই এত জ্যাম কেন? মোটামুটি জ্যাম ভালোই ছিল, আর 5:26 মোটামুটি আকাশও অন্ধকার হয়ে গেছে। এই টাইমটা আমার অনেক ফেভারিট। বাঁশের উপরে দিয়ে যাচ্ছি, হাতে একটা হারিকেন হলেই হয়তো। এই টাইমে চলে আসছি হচ্ছে বাইক ফেরিতে। আর কিরে ভাই, ভূমিকম্প? ও হুজুর গেছে, ভাবছি ভূমিকম্প শুরু হয়ে গেছে। কারণ এখানে হচ্ছে বাইরে থেকেই দেখা যাচ্ছে হর্নেট 2.0। আমার মোটামুটি কালার পছন্দ হয়ে গেছে প্রথমেই দেখে। এবার চলেন বাইকটার একটু ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, দেন বের করে একটু চালাইতে পারলেও ভালো হয়। আজকে রাস্তাও ফাঁকা আছে, ট্রাই করবো একটু বের করে চালায়া দেখার কি অবস্থা বাইকটার। আসার পরে বাইকটা ছিল হচ্ছে এইখানে, আমরা এখান থেকে এইখানে নিয়ে আসছি যাতে সব দিক থেকে দেখা যায়। আর বাইকটার মধ্যে হচ্ছে পলি করা হয়েছে, পলি করলে একটু পুরানো লাগে, কিন্তু আবার পলিটা খুললে বাইকটা মোটামুটি নতুন হয়ে যাবে। আর একটা জিনিস করা আছে হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার লাগানো আছে ব্যাগ ট্যাগ ঝুলানোর জন্য। এখান থেকে এখানে, এটা যদি এটার সাথে লাফায়, তার মানে এখানে কিছু ঝুলা লং ট্রিপ করা যাবে আশা রাখি। আর এটার সারি গার্ডটা মোটামুটি ভালোই দিচ্ছে। আমি যখন এর আগে ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও করছিলাম তখন এই জিনিসটা খেয়াল করি নাই। ভিতরে লোহার ফ্রেমের সাথে বাইরে প্লাস্টিকের একটা বড় ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে। এই তো বাইকের অবস্থা, দাগ টাগ তেমন কিছুই নাই। তবে বাইকটার মজার ব্যাপার হলো সামনে থেকে অনেক বেশি একটা স্ট্রং একটা ফিল দেয়, মানে চাকাটা এত বেশি মোটা, 110, তো বেশ
এইখানটা দেখলে মনে হয় যে অনেক অনেক বেশি সিসির কোনো বাইক, মানে হায়ার সিসির রিয়েল ফিলটা আছে। আর 20-25 সিসি বাড়ায় দিলে এই বাইকটা হয়ে যেত কিছু একটা। যাক, এটা একটু পরে আমরা বের করব। আর খুঁটিনাটি একটু দেখলাম, দাগ টাগ ওরকম কিছু নাই। আমি নেই চাই না নেই, আপনারা চাইলে নিতে পারেন। আর আমার ইচ্ছা আছে, দেখা যাক দামটা আমি এই লোক কেমন কি চায়। যদি ভালো দাম চায় তাহলে ওই যে ওই লোকের কাছ থেকে ডেলিভারি নিয়ে নেওয়া যাবো। আমার এটা দিবেন অল্প দামে? অল্প ধরেন, অল্প দামে আর কি। যাই হোক, দেখি চলেন আমরা একটু চালাই, অ্যালাইনমেন্ট এন্ড সবকিছু কি অবস্থা আছে দেখি, তারপরে বাকি ডিসিশনটা নেই। পেছনের ইটাও মনে হয় একটু বড় করছে, এটা কি বলে ডিস্ক, ব্রেকের ডিস্কটা। আর সামনে হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপার, পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, দুইটাই নিশিনের দেখা যেতেছে। শুয়ার সাসপেনশন, বাইক ভালো করছে। বাট ওই যেটা বলতেছিলাম, আস্তে আস্তে সিসি আরেকটু বেশি থাকলে ব্যাপারটা আরেকটু জমতো। বাসের সাঁকো থাকাতে এখানে বাইকটা বের করাটা একটু টাফ। অ্যান্ড হর্নেটের চাবিটা করছে খুব ছোট, ওই আগের সিডিআই বলতো না, সিজি 125 না সরি, ওই যে H100 যে বাইকগুলো ছিল ওইগুলোর মতো একটু ছোটোখাটো চাবি করছে। অ্যান্ড দুইটার পাশে বাইকটা কেমন লাগতেছে আপনারাই বললেন। অ্যান্ড এমটি থাকা অবস্থায় বাইকটা নেওয়া আসলে কতটুকু যৌক্তিক হবে আমি নিজেও বুঝতেছিলাম। বাট এটা রিভিউ করার জন্য বা এটা রিয়েল রিভিউটা পাওয়ার জন্য এই বাইকটা আমার নেওয়া উচিত। সামনের সিটটা তো অনেকটা মজারই, এটা নর্মালি সব বাইকেরই সামনের সিট মজার থাকে। পিছনের সিটটা আমার কাছে অনেক বেশি ওয়াইডার এন্ড ভালো লাগতেছে। গ্র্যাবরিলগুলোও ভালো, সব কিছুই ভালো। কিন্তু বাইক যখন এখান থেকে নামাইলাম আমার কাছে যে জিনিসটা একটু আনকমফোর্টেবল লাগছে, যেহেতু আমি রেগুলার এমটি চালাই, সিট থেকে হ্যান্ডেলের দূরত্বটা, মানে ট্যাঙ্কটা অনেক লম্বা লাগছে, হ্যান্ডেলটা দূরে রাখছে। অ্যান্ড চাইলে এটারে অ্যাডজাস্ট করে একটু কাছে আনা যাবে, এটা একটু বেশি দূরে নিয়ে রাখছে। অ্যান্ড আদনান ভাইয়েরটা আগে যখন চালাইতাম ওইটাও আমার কাছে একটু দূরেই লাগতো, মানে কিরকম একটু হাত উঁচু এবং সামনে ক্রুজার একটা ফিল। আর এখানে এটা প্লাস্টিকের দিছে, এই কারণে একটা ঝামেলা আছে, সেটা হলো এরকম অ্যালুমিনিয়াম থাকলে কতটুকু ক্ষয় হয়েছে বোঝা যায়, প্লাস্টিক আবার ক্ষয় হয় না, এই একটা ব্যাপার। অ্যান্ড চলেন দেখি বাইকটা কত কিলো কি আছে একটু দেখি, অ্যান্ড কন্ডিশন কেমন আছে তাও একটু নিজেও দেখি, আপনাদের সাথেও শেয়ার করে রাখি। 2718 কিলো চলছে। অ্যান্ড এইটার মিটারটাতে কিন্তু অনেক ইনফরমেশন দিচ্ছে, মোটামুটি ইন্ডিকেটরের সিগন্যাল এখানে, এই পাশে দিলে এইখানে। অ্যান্ড এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টোটাল কত চলছে, এখানে ঘড়ির টাইম দেখা যায় উপরে, এখানে আরপিএম উঠবে। এই তো চলেন, ও সাইড স্ট্যান্ডে ইন্ডিকেটরও আছে, এটা উঠাইলে হ্যাঁ এটা চলা যায়। চলেন তো স্টার্ট দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এর আগের হর্নেটগুলো হচ্ছে ছিল ইসের কার্বোরেটর ছিল, কোনো এফআই ছিল না, এই প্রথমে 2.0-তে এফআই আসলো। হোন্ডার ইঞ্জিন বরাবরই স্মুথ, আসলে হোন্ডার ইঞ্জিন নিয়ে কিছু বলার নাই, হোন্ডার ইঞ্জিন অ্যান্ড সব কিছু অনেক ভালো, কিন্তু হোন্ডার চেন অতটা ভালো করে না, হোন্ডার চেন সাউন্ড করে কিছুদিন পরই, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। অ্যান্ড টার্নিং রেডিয়াস ভালো দিছে, মোটামুটি ঘোরানো যায় অল্প জায়গাতেই মনে হচ্ছে। অ্যান্ড সিটিং পজিশন না অন্যান্য অনেক বাইকের চেয়ে মাছ বেটার আমার মনে হয়। তবে হোন্ডার সবচেয়ে মজার ব্যাপার যেটা সাসপেনশন, এটার পেছনের সাসপেনশনটা অনেক বেশি আরামের এরকমটা মনে হইতেছে। তবে সামনেরটা একটু স্টিফ, আগেরটা যেটা ছিল টেলিস্কোপিক ওইটা অনেক মজার ছিল। এই ইসেরগুলা মানে ইউএসডি সাসপেনশন একটু স্টিফ হয়, আসলে এগুলা রেসিং বাইক বা স্পোর্টস বাইককে ফোকাস করে বানানো হয়তো। পেছনের সাসপেনশনটা ঢিলা হওয়াতে বেশ মজা লাগতেছে। আচ্ছা, এটার রিভিউটা আমি সামনে দিব, এখন একটু নিজে চালায় এটার এক্সপিরিয়েন্সটা নিয়ে রাখি। তবে হ্যাঁ, একটু হাত সামনের দিকে দিয়ে ধরতে হইতেছে, যেহেতু এমটি থেকে আমি এই বাইকে আসছি, আমার কাছে এরকম মনে হইতেছে। অ্যান্ড বরাবর এই আগে যে হর্নেটে লুকিং গ্লাস ব্যবহার করা হতো সেই লুকিং গ্লাস অ্যান্ড ইন্ডিকেটরগুলো চেঞ্জ করছে, অনেকটা সিভিয়ারের মতো দিছে, বাট এগুলো একটু লম্বাটে মনে হচ্ছে আমার কাছে। আগের হর্নেটের চেয়ে টান তো একটু বেশি থাকবেই, যেহেতু 20 বা 24 সিসি বেশি, এইটা টান তো অবশ্যই একটু থাকবে। মানে ইনিশিয়াল যে টর্ক ওইটা টের পাওয়া যায়, আগেরটার থেকে ভালোই টের পাওয়া যায়, কারণ আগেরটা একটু স্লো ছিল মোটামুটি ওই মানে বেশ স্লোই ছিল, চালাইতাম তো ভাইয়েরটা মাঝে মাঝেই, বাট এটার মধ্যে ওই ব্যাপারটা নাই। আবার সিসি খুব বেশি না হওয়াতে মোটামুটি 150 সিসির বাইকের সাথেও কিছুটা মিল লক্ষ্য করা যায়। তবে এইগুলো আমি কেন বলতেছি, আমি তো মূলত এই বাইকটারে দেখতে আসছি, বাইকটারে না দেখে আমি বাইকের রিভিউ করা শুরু করে দিছি। না, বল রেসার টেসার মোটামুটি ঠিক আছে, অ্যান্ড ব্লগিং লুক কেমন দেখা যায় আপনারাই বললেন। মূলত আসলে আজকের ভিডিওটা আপনাদের উপরে ছেড়ে দিব যে বাইকটা নিব কি নিব না। আপনারা যদি বলেন যে না আপনারা জানতে চান এই বাইক সম্পর্কে, তাহলে হয়তো বাইকটা কিনবো, আর তা না হলে এখন টাকা ইনভেস্ট করাটা আসলে আমার জন্য যৌক্তিক হবে না। শুধুমাত্র আপনাদের উপরেই ছেড়ে দিলাম বাকিটা, যে আপনারা পছন্দ করতেছেন কি করতেছেন না। যদি বলেন ইয়েস তাহলে ইয়েস, যদি বলেন নো তাহলে তো নোই। আজকে আমার আচার খেতে হবে, গতকাল এখানে আচার খুঁজছি, আমি আচার পাই নাই।
হ্যাজার্ড আছে, আমি কিন্তু হ্যাজার্ড জ্বালায় চালাইতেছি, 4টা ইন্ডিকেটর ব্লিঙ্ক করতেছে, চাইলে বন্ধও করা যায়। যাক, মোটামুটি সামনে পিছনে উপরে নিচে বাইকটা দেখে ফেলছি। বাইকটার মধ্যে তেমন কোনো স্পট বা কোনো কিছু পড়ে নাই, যেমন 3 জন উঠায় নাই, কারণ 3 জন উঠাইলে এখান থেকে স্যান্ডেল এখানে পরে একটু দাগ টাগ হইতো। আশা রাখি 2 জন বা 1 জনই চড়ছে, কারণ পেছনেরটাও ক্ষয় হয় নাই, তার মানে 2 জনও খুব একটা চড়ে নাই। জানতে পারলাম হচ্ছে এই বাইকটা হচ্ছে আমাদেরই পরিচিত এক ভাই দিয়ে গেছে, মানে উনি হচ্ছেন গাড়ি কিনবে, এই কারণে ওনার একটা ফিল্ডার গাড়িও বিক্রি করে দিবে, মানে সম্ভবত ভেজেল দিবে। আর ওনার বাইক হচ্ছে 3টা, এর মধ্যে একটা এফজেড অনেক পুরানো, এর মধ্যে হচ্ছে একটা সিবিআর, আর এটা নতুন নিছিল, কিন্তু এটা এখন বিক্রি করে দিছে বা দিবে হচ্ছে ওই যে কি কেনার জন্য, ভেজেল কেনার জন্য। তো যখনই কোনো মানুষ কোনো বাইক বিক্রি করবে কোনো নতুন কিছু কেনার জন্য, তখন ওই বাইকটা ভালো অবস্থায় পাওয়া যায়, মানে এমন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইকে কোনো প্রবলেম পাইছে, ওরকম কিছু না। যাক, একটু দেখি দাম দোস্ত যদি ঠিক হয় তাহলে সামনে কোনো ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে বাইকটা নিয়েছি কি নিয়েছি না। এই তো একটু চাটা খাই, দেন ডিসিশন নেওয়া যাবে না পরে। 11:29 এখন যখন সময়, তখন মিরপুর থেকে বের হয়ে যেতেছি, যাব আজকে উত্তরা। অ্যান্ড বাইকটা দেখলাম সবকিছু ভালোই লাগলো। এটা যার কাছ থেকে আসছে সেও যেহেতু পরিচিতর মধ্যে, তার সাথেও কথা বলছি, মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। এখন প্রাইসটা নিয়ে আসলে ফাইনাল কোনো কিছু আলাপ আলোচনা করি নাই, কারণ পয়সা টাকারও একটু ব্যাপার আছে। দেখি এখন কি এই ইনভেস্টটাতে যাবো কিনা, কারণ একটা বাইক কিনতে গেলেও তো বুঝুন প্রায় 1,03,000 টাকা এখানে আটকা পড়ে যাবে, বুঝতেছি না। তবে নেয়ার খুব বেশি ইচ্ছা আছে, দেখা যাক, যদি নেই তাও ভালো, আর যদি নাও নেওয়া হয় তারপরেও চেষ্টা করবো বাইক ফেরি থেকে টুকটাক নিয়ে একটু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, এবং টুকটাক একটু চালায় টালায় দেখার, বা যদি অন্যান্য ব্যাপারগুলো একটু চেক করতে পারি, কিরকম স্পিড বা কিরকম টর্ক। এমনিতে তো কাগজপত্রে লেখা আছে কতটুকু কি, কিন্তু তারপরেও আসলে রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্সটা, চালায় দেখার যে মজাটা, ওইটা আসলে অন্যরকম ব্যাপার স্যাপার। আগের হর্নেট আদনান ভাইয়েরটা থাকাতে অনেক চালাইছি, অনেক রকম অনেক রিভিউ করতে পারছি এক সময়, কিন্তু এই বাইকটা আমাদের ওইভাবে পরিচিতর মধ্যে কেউ এখনো পর্যন্ত কিনে নাই। আগে যারা হর্নেট চালাইতো তাদের কেউই চেঞ্জ করে এই হর্নেটটা আমার জানাশোনা কেউ এখনো পর্যন্ত নেয় নাই, এই জন্য বাইকটা চালানোর ওইভাবে আসলে সুযোগও হয় নাই। যাক, তাহলে বাসার দিকে চলে যাই। রাস্তার বিভিন্ন জায়গায় এই অন্ধকারে আর কি দেখাবো বলেন, সবকিছু মোটামুটি। আজকে একটু ঠান্ডা বেশি পড়ছে, যাতে একটু ঠান্ডাও লাগতেছে, কাঁপতে কাঁপতে চলে যাই, আর কি করার। যাক, তাহলে যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখাচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ, এবং জানাবেন হর্নেটটা নিব কি নিব না। তাহলে আজকের মতো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.